ইন্টারভিউতে বলেছো একটু খুব ইন্টারেস্টিং, তুমি অভিনয় করতে করতে নাকি ঝগড়া শিখছো। এটা সত্যি কথা। সত্যি এবারে তুমি লাউড হওনি কখনো? হ্যাঁ না, খুব একটা না। আমি আসলে খুব বেশি জোরে কথা বলে অভ্যস্ত না। এটা ছোটবেলা থেকে হয়তো বা আম্মুর কাছ থেকে এটা এসেছে। তো এখন আমি নিজেকে আসলে আমার নিজেরই চিন্তা খুব অসুবিধা হয় মাঝে মধ্যে যে আমি এত জোরে কথা বলি, এত লাউড। আমার মনে হয় এরকম ভাইরাল হওয়া বা এই জায়গাটাতে না ঝুঁকে আমরা যদি একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতাম যে আসলে আমার নাম দিয়ে কাউকে অ্যাট্রাক্ট করার না থেকে আমি আমার কাজ দিয়ে অ্যাট্রাক্ট করি, এই জায়গাটা আসলে ভাবলে হয়তো বা ভালো হতো। বাট এন্ড অফ দ্য ডে আসলে বলে এটা মানুষের পার্সোনাল চয়েস, আসলে সে কোন ধরনের কাজ বা কোন ধরনের কাজ করতে চান। সো সিয়ামের ফিল্ম ক্যারিয়ার নিয়ে তুমি কি বলতে চাও? ওর ফিল্মগুলোর পাশে আমরা সবসময় চেষ্টা করি যার যার সময় মতো থাকা। যেমন আমি জানি না আপনি কখনো খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু বেশ কয়েকবার সিয়ামের প্রিমিয়ারে গিয়েছি। সো ওই তো আমার কাছে মনে হয় কি বন্ধু কখনো ভালো করবে, খারাপ করবে, কখনো অনেক চমৎকার করবে, ওই যে পাশে থাকাটা ওই যে একটা বিগার স্ট্রেংথ। সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করি। বাট খারাপ লাগলে নেক্সট টাইম ভালো হয়ে যাবে, আরো ভালো করিস, আর ভালো হলে তো এটা আমরা সেলিব্রেট করি। ওর সবচেয়ে বেস্ট কাজ আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে টান। আমার কাছে মনে হয় টানে আমি সিয়ামকে অন্যরকম একজন সিয়াম দেখেছি, মানে সিয়ামকেই দেখিনি, মানে অন্য ওর একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি যেটা খুবই ভালো লেগেছে। এবং লাস্ট টাইম হচ্ছে ওর শান দেখে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন কোলাহল নিবেদিত তানভীর তারেক শো। আড্ডা দিচ্ছি, কথা শুনছি সাফা কবিরের সাথে। সাফা কবির একটা রেফারেন্স দিয়ে একটু আমরা যেহেতু ফিল্ম নিয়েছিলাম, যেমন ফারিন আমার এই শোতে এখানে এসে বললো যে প্রশ্নটা ছিল এমন যে ঢাকায় ফিল্মে কেন আসলে ডেবু করলো না। তখন বললো যে দেখেন আমি যে মিড ফিল্মটা শুরু করেছি, এই মিড ফিল্মটা বাংলাদেশে আমি করলেই সবাই বলতো কী ছবি করছে, দর্শক নাই, কিন্তু এই একই গল্পের ছবি আমি যখন কলকাতায় করলাম তখন ওখানকার জার্নালিস্ট থেকে শুরু করে পত্রিকা আমাকে খুব প্রেজ করলো, এবং ওই প্রেজ দেখে বাংলাদেশে আপনারা বলা শুরু করলেন বাহ সুন্দর ছবি করেছো। এরকম কি অঙ্ক ভাবো কিনা যে ধরো টলিউডে যে টাইপের গল্প হচ্ছে ওই টাইপের গল্প বাংলাদেশের দর্শকরা বা সেই রুচিবোধের জায়গাটা আমাদের এখনও ম্যাচিউর হয়নি? তোমার মনে হয় এটা? আমার মনে হয় না এরকম কিছু। এখন আমার কাছে মনে হয় আমাদের দর্শক অনেক স্মার্ট আর অনেক অ্যাডাপ্টিং। মানে এই ধরনের আমার মনে হয় না কোনো কনফিউশনস এখন আর থাকা উচিত, যেহেতু আমাদের এখন ওটিটিতে অনেক এই ধরনের কাজ হচ্ছে। হ্যাঁ, আই থিঙ্ক আমাদের দর্শক এখন অনেক বেশি অ্যাডাপ্টিং হয়ে গেছে। টিকিটে তোমার সহকর্মী হচ্ছে সিয়াম, রাইট? সিয়ামের সাথে অনেক রকম কাজ করা হয়েছে, এবং এইটাতে কাজ করার এক্সপিরিয়েন্সটা কি? এটার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আসলে অনেকভাবে অনেক রকম। অ্যাজ অ্যান আর্টিস্ট সিয়ামের কথা যদি বলা হয়, হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, হি ইজ ভেরি জেনারেস, হি ইজ ভেরি সেলফলেস একজন অ্যাক্টর। সে শুধু নিজের কথা ভাবেন না, পুরো সেটের কথা ভাবেন, অ্যান্ড হি ইজ ভেরি ডেডিকেটেড। এটা তো একটা আছে। আর যদি অ্যাজ আ বন্ধুর কথা বলা হয় তাহলে ভেরি কোঅপারেটিভ, অ্যান্ড হয় না যে একটা বন্ধু পাশে থাকলে মন এমনিতেই ভালো থাকে। যেহেতু এটা আমাদের অনেক রাতের শুটিং হয়েছে, অনেক হেক্টিক একটা শুটিং হয়েছে, তো ওই যে সবসময় দেখা যেত আমি ডাউন হলেও আমাকে চেয়ার আপ করতো, ডাউন হলে আমাকে চেয়ার আপ করার চেষ্টা করতাম। সো ওই বন্ধু থাকলেই আসলে ভালো লাগে, একটা স্ট্রেংথ আছে মনে হয় পাশে। আচ্ছা আচ্ছা, হ্যাভি হেয়ার বাদ দিয়ে আসলে কোন বিষয়টা তোমার কাছে খুব বেশি কঠিন লেগেছে টিকিটের কাজ করতে গিয়ে? কোন টিকিটের পুরো প্রসেসিংটাই আমার কাছে আমার জন্য কঠিন মনে হয়েছে, বিকজ আমার কাছে মনে ভিকি জায়েদ ভাইয়ার স্ক্রিপ্টগুলো আমার আসলে বাকিদের সাথে এত বেশি কাজ করার সৌভাগ্য হয়নি, সেজন্য ওনার স্ক্রিপ্ট নিয়ে কথা বলছি। ওনার স্ক্রিপ্টগুলো আসলে যখনই আমি পাই তখন স্ক্রিপ্টটা আসলে আমাকে অনেক ভাবায়, অ্যান্ড ইটস ভেরি ডিপ অ্যান্ড ডার্ক। এটা একটা আর্টিস্ট যখন পড়ে অ্যান্ড এটা যখন ক্যারেক্টারটা প্লে করে, এখান থেকে বের হওয়াটাও খুব ডিফিকাল্ট। আমার মনে আছে লাস্ট টাইম আমার সাথে যে কাজটা করেছিলাম বেড নাম্বার 3, এখানে আমার ক্যারেক্টার ছিল ডক্টর মাহা। এটা ছিল হচ্ছে মানসিক অবস্থা নিয়ে একটা গল্প। সো ওখান থেকে আমার আসলে বের হতে অনেক কষ্ট হয়েছে। সো এরকম অ্যাট দ্য সেম টাইম আমার সুবর্ণা ক্যারেক্টার থেকেও বের হতে অনেক কষ্ট হয়েছে। সো হোল প্রসেসিং ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট। সেটা শুধু ডায়লগ হোক না কেন, সেটা কোনো পশ্চার হোক না কেন, সেটা কোনো জাস্ট অ্যাক্টিং হোক না কেন, সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট আমার জন্য। তুমি একটা ইন্টারভিউতে বলেছো একটু খুব ইন্টারেস্টিং, তুমি অভিনয় করতে করতে নাকি ঝগড়া শিখছো। এটা সত্যি কথা। সত্যি এটার জীবনে তুমি লাউড হওনি কখনো? হ্যাঁ না, খুব একটা না। মানে শান্তশিষ্ট মেয়ে।
শান্তশিষ্ট হ্যাঁ আছি, মানে আমি আসলে খুব বেশি জোরে কথা বলে অভ্যস্ত না। এটা ছোটবেলা থেকে হয়তো বা আম্মুর কাছ থেকে এটা এসেছে। আমি অলওয়েজ খুব আস্তে আস্তে কথা বলতাম, এরকম ছোটবেলা আমাকে বলতো যে পাশে দাঁড়ালেও কথা বোঝা যায় না কি বলে। তো এখন আমি নিজেকে আসলে আমার নিজেরই চিন্তা খুব অসুবিধা হয় মাঝে মধ্যে যে আমি এত জোরে কথা বলি, এত লাউড চিৎকার করে ঝগড়া করি। প্রথম যখন স্ক্রিপ্ট আসলে যে এই টাইপের চিল্লাইতে হবে তখন তো এরকম অনেক ঝগড়া করালা ক্যারেক্টার্স থাকতো, অনেক কিছু থাকতো। তো আগে এরকম ঝগড়া করা ক্যারেক্টার্স বা এরকম সিন থাকলে আমার প্রচন্ড মাথা ব্যথা হতো, গলা ব্যথা হতো, আমার শরীর খারাপ হয়ে যেত লিটারেলি, যে অনেক কষ্ট হচ্ছে। বিকজ একটা মানুষ অনেক প্রেশার দিয়ে যখন আপনি কথা বলবেন তখন তো আসলে নার্ভগুলোতে প্রেশার পড়ে, আর এটা তো আসলে এফেক্ট করে। তো এখন জিনিসগুলো অনেক স্মুথ মনে হয়। ওই সাফাকে প্রথম দিকে দেখে তোমার আম্মা কি বলতেছিল? আম্মু তো মানে আম্মু আর কি বলবে যে তুমি এগুলাও পারো, এটাই বলে, আর কি বলবে। তো এখন এই জিনিসগুলো অনেক স্মুথ মনে হয়। এখন ঝগড়া করা, চিৎকার করা কোনো ব্যাপার না। বেশ ঝগড়া শিখেছ। রোমান্সের সাথে সাথে তোমার কলিগ যখন বা কোয়ার্টিস যখন সিয়াম হয় বা তসিফরা হয় বা তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে হয়, তখন নাকি তুমি স্ক্রিপ্ট দেখো না, আর ঠিক আছে প্রোডাকশন করবো, ও দেখেছে সিয়াম? এইরকম হয় না না না, আমার প্রত্যেকটা বন্ধু আই থিঙ্ক দে আর ভেরি মানে ফোকাসড অ্যাবাউট দেয়ার ওয়ার্ক। মানে আমরা বন্ধুরা, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে, একজন একজনকে সাপোর্ট করার জন্য দে আর সবসময় একজন একজনের পাশে আছে। বাট এন্ড অফ দ্য ডে ওয়ার্ক ইজ ওয়ার্ক ভাইয়া। মানে বন্ধু নিজেরটা বুঝে নাও, নিজেরটা হ্যাঁ অবশ্যই। স্ক্রিপ্ট কেন পড়বে না, সবাই স্ক্রিপ্টের জায়গায় খুবই ফোকাসড অবশ্যই। তো একটা ইন্টারেস্টিং না, এটা ইন্টারেস্টিং প্লাস বিব্রতকর প্রশ্নটা আমি অনেককেই পাই যে আমরা অনেক কারণেই সিঙ্গেল নাটক থেকে অনেক সিনিয়র অভিনেত্রী বা কন্টেম্পোরারি অভিনেত্রীরা সরে আসছে, অভিনয় শিল্পীরা, কারণ তারা নাকি মানে প্রোডাকশন দেখা তো দূর, নাটকের নামটা পর্যন্ত নেওয়া যায় না। মানে ভদ্রচিতভাবেও আমার দু একটা যে নাম সেগুলো বলা মুশকিল। ধরো এক্স গার্লফ্রেন্ড আমার বাসায়, শাশুর সাথে বিকেলে দেখা, কি চুন্নির জাম, নানান রকম। এই ইন্ডাস্ট্রি পপুলার সামনে আমরা বসে আছি, তো এই বিষয়গুলো কি তোমাকে বিব্রত করে কিনা এবং এই বিষয়গুলো নিয়ে কি বলতে চাও? এন্ড অফ দ্য ডে এটা তো আসলে মিডিয়া ইন্ডাস্ট্রি ইজ মাই ফ্যামিলি, সবাই আমরা একটা পরিবারের অংশ। আমার কাছে মনে হয় যে ইটারি ভাই যেটা বলছিলাম যে আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো আমার মনে হয় এরকম ভাইরাল হওয়া বা এই জায়গাটাতে না ঝুঁকে আমরা যদি একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতাম যে আসলে আমার নাম দিয়ে কাউকে অ্যাট্রাক্ট করার না থেকে আমি আমার কাজ দিয়ে অ্যাট্রাক্ট করি, এই জায়গাটা আসলে ভাবলে হয়তো বা ভালো হতো। বাট এন্ড অফ দ্য ডে আসলে বলে এটা মানুষের পার্সোনাল চয়েস, আসলে সে কোন ধরনের কাজ বা কোন ধরনের কাজ করতে চান বা তার ইচ্ছে কোনটা হয়। যেমন আমি বললাম যে আমার রোম্যান্টিক জনরার কাজ পছন্দ, সেরকম হয়তো বা তাদের এই জনরার কাজ পছন্দ। বাট আই থিঙ্ক আমরা আরও অনেক বেটার করতে পারবো, অনেক বেটার ভাবতে পারবো। ওই ভাবাটা খুব জরুরি। কিন্তু ধরো অনেক পপুলার অভিনয় শিল্পীরা তো এইসব জায়গায় দেখা যায় প্রায় সময়, ইনফ্যাক্ট নিয়ন্ত্রণও করে। তো এগুলো কি সাংগঠনিকভাবে একটা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে বলে মনে করো কিনা? কারণ এন্ড অফ দ্য ডে সারা বিশ্বে, আমি যখন বাইরে যাই, কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় একটা ট্যুরে গেলাম, সেখানেও আমাকে আচ্ছা নাটক ইন্ডাস্ট্রি এই যে দেখেন এগুলো চলছে, তো এগুলো তো সারা বিশ্বে ছড়িয়ে যায়। এবং তখন একজন আর্টিস্ট হিসাবে তো তোমাকেও কিছুটা বিব্রত হতে হয়। পরিবারের একজন অংশ, অবশ্যই আমার পরিবারের একজনের কিছু হলো এটা তো আমার উপরে আসবে, এটা খুবই স্বাভাবিক। বাট হ্যাঁ অবশ্যই করা উচিত। এটাই আমি এই জন্য সবার জন্য এটাই বলা যে আমরা আসলে এর থেকে অনেক বেটার ভাবতে পারি, অনেক বেটার করতে পারি। ওই ভাবনাটার করাটার ইচ্ছাটা থাকতে হবে। ফিল্ম প্রসঙ্গে আসছিলাম যে সিয়াম ফিল্মে খুবই দারুণ একটা জায়গা করে নিয়েছে। আপস ডাউন থাকেই, কিছু জায়গায় হয়তো ফল করেছে, কিছু জায়গায় খুব সাকসেস করেছে। এগুলো নিয়ে তোমাদের সাথে কেমন আলাপ হয় যখন একটা ফিল্ম সাকসেস হয়, যখন ফিল্মটা খুব আটকে যায়, তখন কি মনে হয়? যেমন ও নাটকটা একটু ছেড়ে দিয়েছে, হঠাৎ কাজ করে। সো সিয়ামের ফিল্ম ক্যারিয়ার নিয়ে তুমি কি বলতে চাও? ওর ফিল্মগুলোর পাশে আমরা সবসময় চেষ্টা করি যার সময় মতো থাকা। যেমন আমি জানি না আপনি কখনো খেয়াল করেছেন কিনা, আমরা কিন্তু বেশ কয়েকবার সিয়ামের প্রিমিয়ারে গিয়েছি। সো ওই তো আমার কাছে মনে হয় কি বন্ধু কখনো ভালো করবে, খারাপ করবে, কখনো অনেক চমৎকার করবে, ওই যে পাশে থাকাটা ওই যে একটা বিগার স্ট্রেংথ। সো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করি। বাট খারাপ লাগলে নেক্সট টাইম ভালো হয়ে যাবে, আরও ভালো করিস,
আর ভালো হলে তো এটা আমরা সেলিব্রেট করি, সো দিস ইজ লাইফ। খুব ভালো খেয়াল করি, কারণ হচ্ছে অনেক অন্য আর্টিস্টরা বলে যে আচ্ছা ঠিক আছে সিয়ামের ছবি হলে তো এত এত আর্টিস্টরা যায়, আমার ছবিতে যায় না, কিন্তু তুমি তো আর্টিস্ট হিসেবে যাও, এমন না যে সত্যি কথা যে কেউ কাউকে বলছে যাই যাবি যেতেই হবে, নট লাইক আমরা ইচ্ছা মানে বন্ধুকে বিগার স্ক্রিনে দেখবো, এটা তো একটা অন্যরকম মজা। রাইট। সবচেয়ে বেস্ট কাজ কোনটা সিয়ামের ফিল্মে? আমার ওকে বেস্ট লেগেছে হচ্ছে ওর সবচেয়ে বেস্ট কাজ আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে টান। আমার কাছে মনে হয় টানে আমি সিয়ামকে অন্যরকম একজন সিয়াম দেখেছি, মানে সিয়ামকেই দেখিনি, মানে অন্য ওর একটা ডিফারেন্ট ক্যারেক্টার দেখেছি যেটা খুবই ভালো লেগেছে। এবং লাস্ট টাইম হচ্ছে ওর শান দেখে আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড, ওখানে খুব সুন্দর সে অ্যাকশন করেছেন, দুর্দান্ত সত্যি।